আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? চলছে। আপনার ওই লিঙ্কটা পাইছিলেন? লিঙ্ক দিয়ে ভিডিওটা দেখা যায়? জি স্যার, আগের লিঙ্কটা। না, ভিডিওর লিঙ্ক যেটা পাঠাইছি, ভিডিও করার রেকর্ডিং এর গত ক্লাসের রেকর্ডিংটা যে আপলোড দিলাম, পাননি তো? হ্যালো? না স্যার, ওটা দেখা যাচ্ছে না, মেবি আপনি প্রাইভেট করে রাখছেন, এরকম হতে পারে। না, প্রাইভেট করা না, ওটা আমি ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সমস্যা না, আমি ওটা আপলোড করে দিব আর কি, ডাউনলোড করে প্রয়োজন। হ্যাঁ, ওখানে অ্যাক্সেস ডিনাই টাইপের কিছু একটা আসতেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা ওটা দেখে প্রয়োজনে ওটা আমি ইয়ে করে দিলাম। হ্যাঁ, স্যার আচ্ছা। ইউটিউবে দিয়ে। আচ্ছা, তাহলে আমরা আজকে একটু কার্বোহাইড্রেট করবো। আমরা একটু একটু আমাকে 2 মিনিট সময় দেন, পানি খেয়ে নেই। হ্যাঁ প্লিজ। আর বাকি সবাইকে আসতে পারবো, প্রয়োজন আসতে পারবো। প্রয়োজন অ্যাড হচ্ছে, আমি কি দেখতে পাচ্ছি না? স্যার 3 জন। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, জি স্যার, শুনেছেন। তাহলে একটু দেখো, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হলো, আমরা জানি অলরেডি ডেফিনিশনটা। কার্বোহাইড্রেট আর ডিফাইন্ড কেমিক্যালি অ্যাজ অ্যালডিহাইড অর কিটোন ডেরিভেটিভস অফ দ্য হায়ার পলিহাইড্রিক অ্যালকোহল। পলিহাইড্রিক অ্যালকোহল মানে হলো, পলি মানে আমরা জানি অনেক বেশি, হাইড্রিক অ্যালকোহল ওএইচ আর কি, ওএইচ 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 মূলককে আমরা অ্যালকোহল মূলক বলি না? তার মানে পলিহাইড্রিক অ্যালকোহল জি স্যার। কম্পাউন্ড হুইচ yield those derivatives on hydrolysis। মানে কার্বোহাইড্রেটই বেরোবে। কার্বোহাইড্রেট পাওয়া যাবে কাদেরকে ইয়ে করলে? পলিহাইড্রিক অ্যালকোহলকে আমরা যদি ডিভাইড করি, তাহলে সেখান থেকে আমরা কি পাবো? কার্বোহাইড্রেট পাবো। ওকে, এর চেয়ে সহজ একদম যদি সিম্পলি আমরা ডেফিনেশন ডিফাইন করতে যাই, তাহলে আমরা বলবো এই কার্বোহাইড্রেট ইজ অ্যান অর্গানিক কম্পাউন্ড দ্যাট কনসিস্ট অনলি অফ কার্বন, হাইড্রোজেন এন্ড অক্সিজেন, usually with a hydrogen oxygen ratio is 2:1। মানে হাইড্রোজেনের রেশিও আর অক্সিজেনের রেশিও কত হবে? 2:1।
ঠিক আছে, এটাকে আমরা বলি কার্বোহাইড্রেট। 2:1 থাকলেই সেটা কার্বোহাইড্রেট আসবে। এছাড়া শুধু এক্সেপশনাল একটা আছে, আমরা সবাই জানি, সেটা হলো কি রাইবোজ, তাই না? ডিঅক্সিরাইবোজ, একটা অক্সিজেন কম থাকার কারণে সেখানে আর 2:1 রেশিওটা থাকে না, শুধু একটা এক্সেপশন। আমার ডেফিনিশনটা ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে। তার মানে a carbohydrate is an organic compound that consists of only of hydrogen, carbon and oxygen, usually with a hydrogen and oxygen ratio of 2:1 as water. নেক্সট আসো যে আমরা ক্লাসিফাই যদি করতে চাই তাহলে কিভাবে ক্লাসিফিকেশন করব। খুবই সিম্পল, দুইভাবে আমরা নরমালি ক্লাসিফাই করি। ওই কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করা যাবে কি যাবে না, অথবা করা গেলে কতগুলা সিম্পল কার্বোহাইড্রেট পাওয়া যাবে। সেক্ষেত্রে আমরা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এন্ড পলিস্যাকারাইড চার ভাগে ভাগ করি। মনোস্যাকারাইড হলো সেই সকল কার্বোহাইড্রেট যাদেরকে আর ফার্দার ব্রেকডাউন করা যায় না। ব্রেকডাউন করলে কার্বন হয়ে যাবে, হাইড্রোজেন হয়ে যাবে এন্ড অক্সিজেন হয়ে যাবে, মানে আলাদা হয়ে যাবে, সেটা আর কার্বোহাইড্রেট থাকবে না। এই সকল কার্বোহাইড্রেট গুলোকে আমরা বলি মনোস্যাকারাইড। ওকে, মনোস্যাকারাইড, এদেরকে আর ডিভাইড করা যাবে যাবে না। কার্বোহাইড্রেট which cannot be hydrolyzed further into a simple form is called monosaccharide. Carbohydrate which cannot be hydrolyzed further into a simple form is called monosaccharide. যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ, এদেরকে আর সিম্পল ভাগ করা যাবে না। ওকে, এরপরে যদি ব্রেক করো, এদেরকে ব্রেক করা যাবে, ব্রেক হয় আমার বডিতে, কিন্তু ব্রেক হলে সেটা আর কার্বোহাইড্রেট থাকে না, অন্য কোনো পার্টিকেলস হয়ে যাবে। এই জন্য এদেরকে বলা হবে মনোস্যাকারাইড। ক্লিয়ার? জি স্যার। ওকে, দেন হলো ডাইস্যাকারাইড। ডাই মানে দুই, আমরা সবাই জানি। কার্বোহাইড্রেট, ওই সমস্ত কার্বোহাইড্রেটকে আমরা ডাইস্যাকারাইড বলবো যাদেরকে ব্রেকডাউন করলে 2 মলিকুল মনোস্যাকারাইড পাওয়া যাবে। কয় মলিকুল? 2 মলিকুল। তার মানে ইংলিশ যদি বলি তাহলে বলতে হবে কার্বোহাইড্রেটস which yield 2 molecules of monosaccharide on hydrolysis is called disaccharide. ওকে, যেমন সুক্রোজকে ব্রেকডাউন করলে তুমি একটা গ্লুকোজ পাবা আর একটা ফ্রুক্টোজ পাবা। গ্লুকোজ ফ্রুক্টোজ দুটাই মনোস্যাকারাইড। মাল্টোজকে ব্রেকডাউন করলে গ্লুকোজ 2টা মলিকুল পাবা, এজন্য মাল্টোজকে বলবো আমরা ডাইস্যাকারাইড। ল্যাকটোজকে ব্রেকডাউন করলে গ্লুকোজ এন্ড গ্যালাক্টোজ পাওয়া যায়। গ্লুকোজ গ্যালাক্টোজ দুটাই মনোস্যাকারাইড, সো আমরা ল্যাকটোজকে ব্রেকডাউন করলে 2 মলিকুল মনোস্যাকারাইড পাই। এজন্য সুক্রোজ, মাল্টোজ এন্ড ল্যাকটোজকে বলা হয় ডাইস্যাকারাইড। ইউ ক্লিয়ার? জি স্যার। ওকে, আর যে সকল কার্বোহাইড্রেটকে আমরা ডিভাইড করলে 3 থেকে 10 মলিকুল অফ মনোস্যাকারাইড পাওয়া যাবে। 3 থেকে 10, কারণ 1 2 তো আমরা ডিফাইন করে ফেলছি, 1 থাকলে মনোস্যাকারাইড, 2 হলে ডাইস্যাকারাইড, আর 3 থেকে 10 পর্যন্ত 3 4 5 6 7 8 9 10 মলিকুল যদি আমরা মনোস্যাকারাইড পাই তাহলে এটাকে আমরা বলি অলিগোস্যাকারাইড। যেমন রেভিনোজ, রাফিনোজ, মাল্টোট্রায়োজ, এগুলাকে আমরা বলি অলিগোস্যাকারাইড। যে সকল কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করলে 3 থেকে 10 মলিকুল মনোস্যাকারাইড পাওয়া যায় তাদেরকে আমরা বলি অলিগোস্যাকারাইড। ক্লিয়ার? এন্ড পলিস্যাকারাইড হলো সেই সকল কার্বোহাইড্রেট যাদেরকে ব্রেকডাউন করলে 10 এর অধিক মনোস্যাকারাইড পাওয়া যাবে। ওকে, তার মানে হলো কার্বোহাইড্রেট which yield more than 10 molecule of monosaccharide on hydrolyzed is called polysaccharide. যেমন স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, এদেরকে আমরা কি বলি? পলিস্যাকারাইড বলি। ঠিক আছে, খুবই সিম্পল। মানে মনোস্যাকারাইড হলো আমাদের কার্বোহাইড্রেট যাদেরকে ব্রেকডাউন করলে আর কোনো পার্টিকেলস কার্বোহাইড্রেট পাওয়া যাবে না, তাদেরকে আমরা বলি মনোস্যাকারাইড। ঠিক আছে, আর যে সকল কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করলে 2টা মনোস্যাকারাইড পাওয়া যায় তাদেরকে বলি অলিগোডাইস্যাকারাইড। আর যাদেরকে ব্রেকডাউন করলে 3 বা 4 5 অথবা 10 পর্যন্ত 3 থেকে 10 মলিকুল অফ মনোস্যাকারাইড পাওয়া যাবে তাদেরকে আমরা বলি অলিগোস্যাকারাইড। আর পলিস্যাকারাইড হলো সেই সকল কার্বোহাইড্রেট যাদেরকে ব্রেকডাউন করলে 10 এর অধিক মনোস্যাকারাইড পাওয়া যাবে। হ্যাঁ, যেমন স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ। ক্লিয়ার? জি স্যার। ওকে, দেন উই ক্যান ফরওয়ার্ড। আবার আমরা ফাংশনাল গ্রুপ অথবা নেচার অফ কনস্টিটিউট অনুযায়ী আমরা ভাগ করতে পারি। আমরা সেটাকে বলি পেন্টোজান। পেন্টোজান হলো কার্বোহাইড্রেট which made up of পেন্টোজ ইউনিট। পেন্টোজ ইউনিট দিয়ে যে সকল কার্বোহাইড্রেট তৈরি তাদেরকে আমরা বলি পেন্টোজান। আর তোমার
হেক্সকোজ ইউনিট দিয়ে তৈরি যে সকল কার্বোহাইড্রেট তাদেরকে আমরা বলি হেক্সোজান। যেমন কার্বোহাইড্রেট হুইচ আর মেড আপ অফ হেক্সকোজ ইউনিট আর নোন অ্যাজ হেক্সোজান। ঠিক আছে, হেক্সোজান যেমন হলো আমাদের স্টার্চ, ডেক্সট্রোজ, হ্যাঁ, গ্লাইকোজেন, এদেরকে আমরা হেক্সোজান বলি। তাহলে মনোস্যাকারাইড আমরা একটু ডিফাইন করব। মনোস্যাকারাইড হলো যাদেরকে আর ব্রেকডাউন করা যায় না তাদেরকে আমরা বলি মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড নরমালি 3 থেকে 7 কার্বন বিশিষ্ট হয়ে থাকে। কত থেকে কত? 3 থেকে 7 কার্বন। 3 থেকে 7 কার্বন যুক্ত আমরা এগুলা কার্বোহাইড্রেট গুলাকে বলি 3 থেকে 7 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট গুলাকে মনোস্যাকারাইড বলি। তার মানে কার্বোহাইড্রেট which cannot be hydrolyzed further into a simple form contain 3 to 7 carbon atoms are called monosaccharide। তাহলে কয়েকটা মনোস্যাকারাইডের নাম যদি বলতে হয় তাহলে আমরা বলবো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, রাইবোজ, ম্যানোজ। ওকে, আর কার্বন অ্যাটম যদি বললাম 3 থেকে 7, তাহলে কার্বন অ্যাটম বা কার্বন অ্যাটম নাম্বার অনুযায়ী আমরা ভাগ করতে পারি 5 ভাগ। ট্রায়োজ 3 কার্বন বিশিষ্ট গ্লুকোজ যেগুলা বা সুগার যেগুলা বা কার্বোহাইড্রেট যেগুলা, যেমন গ্লিসারোজ। টেট্রোজ, টেট্রোজ টেট্রা মানে 4, আমরা সবাই জানি 4 কার্বন যুক্ত কার্বোহাইড্রেট গুলোকে আমরা বলি টেট্রোজ। উদাহরণ বলতে পারো তুমি ইরাইথ্রোজ। প্যান্টোজ 5 কার্বন যুক্ত কার্বোহাইড্রেট, হ্যাঁ, 5 কার্বন যুক্ত কার্বোহাইড্রেট বলে আমরা প্যান্টোজ। যেমন রাইবোজ হলো एग्जांपल দিতে পারো তুমি। আর হেক্সকোজ হলো 6, হেক্সা মানে 6 আমরা সবাই জানি। তার মানে 6 কার্বন যুক্ত যে কার্বোহাইড্রেট গুলো বা মনোস্যাকারাইড এদেরকে আমরা বলি হেক্সোজ। যেমন গ্লুকোজ। হ্যাপ্টোজ হলো 7 কার্বন যুক্ত কার্বোহাইড্রেট, যেমন মনোহ্যাপ্টোজ। ওকে, হ্যাপ্টোজ, মনোহ্যাপ্টোজ হলো আমাদের एग्जांपल অফ হ্যাপ্টোজ। আমরা 7 কার্বন যুক্ত মনোস্যাকারাইড। এখানে আরেকটা জিনিস খেয়াল করছো কিনা যে আমরা কেমিস্ট্রি অফ কার্বোহাইড্রেট যখন পড়ছি তখন বললাম সুগার ইউনিট। 3 থেকে 7 কার্বন যুক্ত কার্বোহাইড্রেট গুলোকে সুগার ইউনিট বলা হয়, আবার মনোস্যাকারাইডও বলা হয়। ক্লিয়ার? ওটার সাথে মিলাইলে দেখতে পারবা, বুঝতে পারবা। কারণ সুগার ইউনিটের ডেফিনিশনটা কি খেয়াল আছে তোমাদের? 3 থেকে 7 কার্বন যুক্ত কার্বোহাইড্রেট গুলোকে আমরা কি বলি? সুগার ইউনিট, তাই না? আর এরাই হলো মেইনলি মনোস্যাকারাইড গুলোকে আমরা সুগার ইউনিট বলি। ওকে, আবার মনোস্যাকারাইডে আমরা দুই ধরনের ফাংশনাল গ্রুপ পাই, একটা হলো অ্যালডোজ গ্রুপ অথবা কিটোজ গ্রুপ। অ্যালডোজ গ্রুপ হলো সে সকল কার্বোহাইড্রেট, সে সকল মনোস্যাকারাইড যাদের মধ্যে আমরা অ্যালডিহাইড গ্রুপ পাই। অ্যালডিহাইড গ্রুপ যেমন গ্লিসারোজ, ইরাইথ্রোজ, রাইবোজ, গ্লুকোজ, এদের আমরা সিএইচও অথবা অ্যালডিহাইড গ্রুপ আমরা দেখতে পাই 1 নম্বর কার্বনের সাথে। আর কিটোজ যারা, তাদেরকে আমরা বলি যাদের মধ্যে কিটোন গ্রুপ থাকে, সিও কিটোন গ্রুপ। এটা বিশেষ করে হলো সুগার ইউনিটের মধ্যে সেকেন্ড কার্বনের সাথে যুক্ত থাকে এই কিটোন গ্রুপটা, এদেরকে আমরা বলি কিটোজ। যেমন ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, অ্যাসিটোন, তারপর হলো তোমার ইরাইথ্রোজ, ইরাইথ্রোলোজ, হ্যাঁ, রাইবোলোজ, ফ্রুক্টোজ। স্পেশালি ফ্রুক্টোজটা আমাদের কিটোন ডেরিভেটিভস অথবা কিটোজ বলি আমরা এটাকে। ওকে, তাহলে এটা হলো আমাদের মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডের ইম্পর্টেন্ট কিছু মনোস্যাকারাইডের নাম আর মনোস্যাকারাইডের ক্লাসিফিকেশন। মনোস্যাকারাইডকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সকোজ এন্ড হ্যাপ্টোজ। ট্রায়োজ মানে 3 কার্বন যুক্ত কার্বোহাইড্রেট, টেট্রোজ মানে 4 কার্বন যুক্ত কার্বোহাইড্রেট, পেন্টোজ হলো 5 কার্বন যুক্ত কার্বোহাইড্রেট অথবা মনোস্যাকারাইডও বলতে পারো। ওকে, হেক্সকোজ হলো 6 কার্বন যুক্ত মনোস্যাকারাইড, আর হ্যাপ্টোজ হলো 7 কার্বন কন্টেনিং মনোস্যাকারাইড। মনোহ্যাপ্টোলোজ ইজ দ্য एग्जांपल। আর ফাংশনাল গ্রুপ আমরা জানি যে কার্বোহাইড্রেটে দুই ধরনের ফাংশনাল গ্রুপ পাওয়া যায়, একটা হলো অ্যালডিহাইড গ্রুপ আর একটা হলো কিটোন গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপটা 1 নম্বর কার্বনের সাথে সবসময় যুক্ত থাকে, আর কিটোন গ্রুপটা যুক্ত থাকে 2 নম্বর কার্বনের সাথে। তাহলে অ্যালডোজ হলো एग्जांपल যদি বলো তাহলে গ্লিসারোজ, ইরাইথ্রোজ, রাইবোজ এন্ড গ্লুকোজ। আর কিটোজের एग्जांपल হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ইরাইথ্রোলোজ, তারপর রাইবোলোজ আর হলো ফ্রুক্টোজ। Then disaccharide, to be simple, disaccharide which yield 2 molecule of same or different monosaccharide, মানে যে সকল কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করলে অনলি দুইটা কি পাবা? মনোস্যাকারাইড পাবা, তাদেরকে আমরা বলি ডাইস্যাকারাইড। যেমন সুক্রোজকে ব্রেকডাউন করলে গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ পাবো, মাল্টোজকে ব্রেকডাউন করলে গ্লুকোজ এন্ড দুইটা গ্লুকোজ মলিকিউল পাবো, আর ল্যাকটোজকে ব্রেকডাউন করলে গ্লুকোজ এন্ড গ্যালাক্টোজ দুটো পাবো। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে সুক্রোজের ক্ষেত্রে আমরা জানি 1 নাম্বারটা হলো গ্লুকোজ আর 2 নাম্বারটা হলো ফ্রুক্টোজ। 1 নাম্বারটা কি?
গ্লুকোজ, আর 2 নাম্বারটা হলো ফ্রুক্টোজ। এই যে দেখো সুক্রোজের মধ্যে গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে। সেক্ষেত্রে গ্লুকোজের 1 নম্বরের ফাংশনাল গ্রুপ থাকে আর ফ্রুক্টোজের 2 নাম্বার গ্রুপের সাথে ফাংশনাল গ্রুপ থাকে। এখন দুইটা ফাংশনাল গ্রুপ যদি ও টাইপ অফ গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে আবদ্ধ থাকে, তাহলে আর কোনো ফ্রি ফাংশনাল গ্রুপ থাকে? খুব সিম্পল, গ্লুকোজের ফাংশনাল গ্রুপ কোথায়? 1 নম্বরের সাথে, ফ্রুক্টোজের ফাংশনাল গ্রুপ 2 নম্বরের সাথে। এখন 1 আর 2 কার্বন যদি যুক্ত হয় গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে, এখানে কোনো ফ্রি ফাংশনাল গ্রুপ থাকে? তোমরা কি পিকচারটা দেখতে পাচ্ছ, গ্রাফটা? এখানে যে পিকচার আছে ডাইস্যাকারাইডের, সুক্রোজের। হ্যালো, জি স্যার দেখতে জি পাচ্ছি। স্যার দেখতে পাই। মানে এখানে দেখো যে 1 নম্বরে স্টার দেয়া আছে, তাই না? আর এখানে 2 নম্বরে স্টার দেয়া আছে নাকি? স্টার মানে জি হলো স্যার। জি স্যার। এই গ্লুকোজের 1 নম্বরের মধ্যে ফাংশনাল গ্রুপ CHO, আর এটা যেহেতু ফ্রুক্টোজ, এর 2 নম্বরের সাথে ফাংশনাল গ্রুপ CO, তাই না? এখন দুইটা ফাংশনাল গ্রুপ বন্ধ হয়ে গেছে, জয়েন্ট হয়ে গেছে ও টাইপ অফ গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে। তাহলে এখানে কোনো ফ্রি ফ্রি গ্রুপ আছে? ফ্রি ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ সুক্রোজে আছে? থাকার কথা? না স্যার। যেহেতু 1 আর 2 না স্যার। বন্ধ হয়ে গেছে, তাহলে এখানে আর কোনো ফ্রি ফাংশনাল গ্রুপ যেহেতু নাই, সে আর কারোর সাথে জয়েন্ট হতে পারবে না। কারোর সাথে জয়েন্ট হতে পারবে না মানে কাউকে আর রিডিউস করতে পারবে না, কারো কাছ থেকে কোনো হাইড্রোজেন বা অক্সিজেন গ্রহণ করতে পারবে না। এই জন্য এই সুক্রোজকে বলা হয় নন রিডিউসিং সুগার বা নন রিডিউসিং ডাইস্যাকারাইড। ক্লিয়ার? নন রিডিউসিং, কারণ সে রিডিউস হতে পারবে না, যেহেতু তার দুইটাই ফাংশনাল গ্রুপ জয়েন্ট হয়ে গেছে, ফ্রি আর নাই, যার কারণে সে চাইলেও আর কারোর সাথে সংযুক্ত হতে পারবে না। আচ্ছা, আর দেখো মাল্টোজের ক্ষেত্রে, আমাদের মাল্টোজে কি দুইটা গ্লুকোজ মলিকুল, একটার 1 নম্বরের সাথে আরেকটা গ্লুকোজ মলিকুলের 4 নম্বরের জয়েন্ট হয়েছে। একের সাথে 4 এর জয়েন্ট, একের সাথে 4 এর জয়েন্ট হওয়াতে 1 নাম্বার কিন্তু ফ্রি আছে। প্রথম গ্লুকোজ মলিকুলের 1 নাম্বার জয়েন্ট হলো সেকেন্ড গ্লুকোজ মলিকুলের 4 নাম্বারের সাথে, তার মানে একের সাথে 4 জয়েন্ট হয়। নরমালি গ্লুকোজ আর গ্লুকোজগুলো এইভাবেই জয়েন্ট থাকে, একের সাথে 4 এর জয়েন্ট হয়। এখানে একটা গ্লাইকোসাইডিক বন্ড আছে, ও টাইপ অফ গ্লাইকোসাইডিক বন্ড। 1 নাম্বার গ্লুকোজের 1 নাম্বার কার্বনের সাথে 2 নাম্বার গ্রুপের 4 নাম্বার কার্বনের সাথে সংযোগ হয়ে গেছে। তাইলে 2 নাম্বার গ্রুপের 1 নাম্বার ফাংশনাল গ্রুপ কিন্তু ফাঁকা, সে চাইলে আরেকটা গ্লুকোজের সাথে অথবা আরেকটা ফ্রুক্টোজের সাথে জয়েন্ট হতে পারবে, যার কারণে মাল্টোজকে কি বলবো আমরা? রিডিউসিং। কারণ তার কারো না কারোর সাথে হাইড্রোজেন শেয়ার করার বা অক্সিজেন রিমুভ করার বা অক্সিজেন গ্রহণ করার এবিলিটি আছে, এদেরকে আমরা বলবো মাল্টোজকে কি বলবো? মাল্টোজকে বলবো রিডিউসিং সুগার। ওকে, ল্যাকটোজটার ক্ষেত্রে এরকম দেখো, ল্যাকটোজেও 1 নাম্বার কার্বনের সাথে 4 নাম্বার কার্বনের জয়েন্ট হলো, আর 1 নাম্বার কার্বন অলরেডি ফাঁকা, যার কারণে 2 নাম্বার গ্লুকোজের 1 নাম্বার কার্বনটা যেহেতু ফাঁকা, চাইলে সে অন্য কোনো গ্রুপ অফ মলিকুল অথবা মলিকুলের সাথে জয়েন্ট হতে পারে, যার কারণে ল্যাকটোজকে আমরা বলি রিডিউসিং। তাহলে ডাইস্যাকারাইডকে তো কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়, একটা রিডিউসিং সুগার আর একটা নন রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার কারা? যাদের মধ্যে ফ্রি ফাংশনাল গ্রুপ আছে, তাদেরকে বলি আমরা রিডিউসিং সুগার। আর নন রিডিউসিং সুগার কাদেরকে বলি? যাদের মধ্যে ফাংশনাল গ্রুপ ফাঁকা থাকে না, যেমন সুক্রোজ एग्जांपल হিসেবে বলতে পারো কি সুক্রোজ। কথা কি ক্লিয়ার হচ্ছে না? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার। তাহলে ডাইস্যাকারাইডে কয়টা গ্লুকোজ মলিকুল থাকবে বা মনোস্যাকারাইড থাকবে? 2টা, তাই না? এই দুইটার স্যার মধ্যে এখানে জয়েন্ট যদি ফাঁকা হয় থাকবে কোনটা ঠিক বুঝতেছি না। মানে তুমি একটু খেয়াল করো, আমার সাথে রেসপন্স করো, তাহলে বুঝতে পারবা। সুক্রোজ খেয়াল করছো? সুক্রোজের স্ট্রাকচারটা দেখছো? জি স্যার। সুক্রোজের স্ট্রাকচারে দেখো স্টার মার্ক দেয়া আছে, কত নম্বরে? জি স্যার। 1 নম্বরে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ফ্রুক্টোজ পরেরটা, জি ফ্রুক্টোজে স্যার। কত নম্বরে স্টার মার্ক দেয়া আছে? 2 নাম্বার। 2 নম্বরে। স্যার 2 নম্বরে। এখন আমরা জানি গ্লুকোজের CHO ফাংশনাল গ্রুপটা কোথায় থাকে? 1 নম্বরের সাথে, তাই জি না? স্যার। আর ফ্রুক্টোজের ফাংশনাল গ্রুপ কত নম্বর কার্বনের সাথে থাকে? ফ্রুক্টোজের ফাংশনাল গ্রুপ কত নম্বর কার্বনের সাথে থাকে? 2 নম্বর কার্বনের সাথে। কত নম্বর কার্বনের সাথে? 2 নম্বর। 2 নম্বর কার্বনের সাথে। তাহলে এখানে দেখো গ্লুকোজ আর ফ্রুক্টোজ যখন জয়েন্ট হলো, তখন 1 নম্বর কার্বনের সাথে আর ফ্রুক্টোজের 2 নম্বর কার্বনের সাথে জয়েন্ট হয়ে গেছে।
এখন 1 নম্বরে ফাংশনাল গ্রুপ ছিল কোথায়? 1 নম্বরে। আর এই আমাদের সেকেন্ড যে কার্বোহাইড্রেট ফ্রুক্টোজ এর ফাংশনাল গ্রুপ কোথায় ছিল? 2 নম্বরে। সো যখন জয়েন্ট হয়ে যায় ফাংশনাল গ্রুপ টু ফাংশনাল গ্রুপ, ফ্রি ফাংশনাল গ্রুপ কি আর থাকে? একটা না গ্লুকোজ স্যার। মলিকুলে অথবা ফ্রুক্টোজ মলিকুলে কয়টা ফাংশনাল গ্রুপ থাকবে? অ্যালডিহাইড গ্রুপ অথবা কিটোন গ্রুপ কয়টা করে থাকবে? একটা করে, তাই না? একটা করে। একটা করে। তাহলে 1 নম্বর, এখন গ্লুকোজের যদি ফাংশনাল গ্রুপটা ফ্রুক্টোজের ফাংশনাল গ্রুপের সাথে জয়েন্ট হয়ে যায়, তাহলে দুইজনের মধ্যে কি কারো ফাঁকা বা ফ্রি ফাংশনাল গ্রুপ থাকবে? থাকার কথা না। না স্যার। থাকার কথা না। মনে করো তোমার 2 হাতের মধ্যে তুমি কিছু মালামাল নিয়ে দাঁড়া আছে, 2টা ব্যাগ নিয়ে দাঁড়া আছে। এখন কেউ যদি আরো 3 নাম্বার ব্যাগ দিতে চায়, তাহলে তুমি ধরতে পারবা? ধরার সুযোগ নাই। না। তার মানে তুমি আর চাইলেও কিছু নিতে পারবা না। এখানে ব্যাপারটা তাই হয়ে গেছে, বুঝছো? আমরা যদি এক হাতের সাথে আরেক হাত জোড়া লাগায় দিই, আমার 2টা হাত এক হাতের সাথে আরেক হাতের জোড়া লাগায় দিই, তাহলে কিন্তু আমার এই মানে হাত 2টা ব্লক। আমি চাইলে আর কারোর হাত ধরতে পারবো? পারবো না। কথা বুঝছো? না। মাল্টোজের ক্ষেত্রে দেখো 2টাই গ্লুকোজ। এখন আমার 1 নম্বরে ফাংশনাল গ্রুপ থাকে নরমালি। কত নম্বরে? গ্লুকোজের ক্ষেত্রে 1 নম্বরে ফাংশনাল গ্রুপ থাকে। 1 নাম্বার। এখন আরেকটা গ্লুকোজের যদি 4 নম্বরের সাথে যুক্ত হয়, তাহলে এখানে কয়টা ফাংশনাল গ্রুপ অ্যাক্টিভেশন আছে? একটা। অনলি একটা। তার মানে সেকেন্ড যে গ্লুকোজ মলিকুল, তার ফাংশনাল গ্রুপ কততে ছিল? 1-এ। সে এক কি এখনো বিজি হয়ে গেছে না ফাঁকাই আছে? ফাঁকা আছে। ফাঁকা আছে। তাহলে সে চাইলে আরেকটা গ্লুকোজ অথবা আরেকটা তার কোনো পার্টিকেলসের সাথে যুক্ত হওয়ার এবিলিটি আছে। জি স্যার, এবার বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তার মানে যাদের ফাংশনাল গ্রুপ ফ্রি থাকবে না, তারা অন্য কারোর সাথে যুক্ত হতে পারবে না, তাদেরকে বলবো নন রিডিউসিং। আর যারা ফাংশনাল গ্রুপ ফ্রি থাকবে জয়েন্ট হওয়ার পরও, একটা গ্লুকোজ মলিকুলের সাথে অথবা আরেকটা গ্লুকোজ মলিকুলের সাথে যখন বন্ধন হবে, তখন যদি আরেকটা ফাঁকা থাকে, সে আরেকটা কারোসাইলের সাথে সাথে জয়েন্ট হতে পারে। এই জন্য তাদেরকে বলবো আমরা রিডিউসিং, মানে রিডিউস করার এবিলিটি আছে, কারো কাছ থেকে কিছু নেয়ার এবিলিটি অথবা দেয়ার এবিলিটি আছে। এই জন্য এই সকল পার্টিকেলস গুলোকে আমরা বলি রিডিউসিং। আর যাদের কোনো মানে ফাংশনাল গ্রুপ ফ্রি থাকবে না, তাদেরকে আমরা বলি নন রিডিউসিং। খুবই সিম্পল। ওকে, তাহলে আমরা 3টা ডাইস্যাকারাইডের নাম শিখবো। একটা সুক্রোজ, মাল্টোজ এন্ড ল্যাকটোজ। সুক্রোজটা হলো গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়ে তৈরি, আর ল্যাকটোজকে ব্রেকডাউন করলে আমরা 2 অণু বা 2 মলিকুল গ্লুকোজ পাবো, আর ল্যাকটোজকে ব্রেকডাউন করলে 1 মলিকুল গ্লুকোজ আর 1 মলিকুল গ্যালাক্টোজ পাবো। ক্লিয়ার? আচ্ছা, এবার আছে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডে কত থেকে কত থাকতে পারে? 3টা, 4টা, 5টা, 7টা, 8টা, 10টা পর্যন্ত যদি মনোস্যাকারাইড পাওয়া যায়, সে সকল কার্বোহাইড্রেটকে আমরা বলি অলিগোস্যাকারাইড। কি বলি? অলিগোস্যাকারাইড। তার মানে দা কার্বোহাইড্রেট হুইচ কন্টেইন 3 to 10 কার্বন, 3 to 10 মনোস্যাকারাইড। ওকে, অথবা যে সকল কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করলে আমরা 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা অথবা 9টা অথবা 10টা কি পাইতে পারি? মনোস্যাকারাইড পাইতে পারি। সে সকল কার্বোহাইড্রেটকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। ওকে, অলিগোস্যাকারাইড আর দা কার্বোহাইড্রেট which contain 3 to 10 molecules. ওকে, জি স্যার। এখানে দেখো একটা एग्जांपल দেয়া আছে, র্যাফিনোজ। র্যাফিনোজে আমরা গ্যালাক্টোজ পাচ্ছি, গ্লুকোজ পাচ্ছি, ফ্রুক্টোজ পাচ্ছি। গ্যালাক্টোজ কি? একটা মনোস্যাকারাইড। গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, ফ্রুক্টোজও একটা মনোস্যাকারাইড। তাহলে 3টা মনোস্যাকারাইড যখন যুক্ত হয়ে র্যাফিনোজ গঠন করলো, তাহলে র্যাফিনোজটা কি? মনোস্যাকারাইড না ডাইস্যাকারাইড না অলিগোস্যাকারাইড? অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড। কারণ এখানে কয়টা মনোস্যাকারাইড আছে? 3টা মনোস্যাকারাইড দিয়ে গঠিত হলো আমাদের র্যাফিনোজ। সো র্যাফিনোজ ইজ অলিগোস্যাকারাইড। আরেকটা দেখো, মাল্টোট্রায়োজ। আমরা জানি মাল্টোজ 2টা গ্লুকোজ থাকে, তাই না? আর মাল্টোট্রায়োজ হলো 3টা গ্লুকোজ থাকে। তাহলে মাল্টোট্রায়োজকে যদি আমি ব্রেকডাউন করি, হাইড্রোলাইজ করি, তাহলে কি পাবো? আমি পাবো হলো 3 অণু গ্লুকোজ। তাহলে 3 অণু গ্লুকোজ যখন যুক্ত হলো, এটা কি 3 মলিকুল? বা আমরা যদি মাল্টোট্রায়োজকে ব্রেকডাউন করি, তাহলে কয়টা গ্লুকোজ পাবো? 3টা গ্লুকোজ পাবো। তাহলে মাল্টোট্রায়োজ একটা অলিগোস্যাকারাইড।
অলিগোস্যাকারাইড হলো সেই ধরনের কার্বোহাইড্রেট যাদেরকে ব্রেকডাউন করলে 3, 4, 5, 6 এরকম 10 পর্যন্ত তুমি মনোস্যাকারাইড পাইতে পারো। 10 এর অধিক চলে গেলে কিন্তু সেটাকে আমরা বলি পলিস্যাকারাইড। 10 এর অধিক হলে কি বলি? পলিস্যাকারাইড। তাহলে পলিস্যাকারাইডের ডেফিনিশন কিভাবে দিবা? কার্বোহাইড্রেট হুইচ yield more than 10 molecule of monosaccharide on hydrolyzed is called polysaccharide, যেমন স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ। হ্যাঁ, আর পলিস্যাকারাইডের আমরা ক্লাসিফাই করতে পারি দুইটা দিক থেকে। একটা হলো নেচার অফ কনস্টিটিউট, অলরেডি আমরা আগে বলে ফেলছি কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। একটা পেন্টোজান আর একটা হলো হেক্সোজান। পেন্টোজান হলো পেন্টোজ ইউনিট দিয়ে তৈরি, পেন্টোজ সুগার দিয়ে তৈরি, আর হেক্সোজান হলো গ্লুকোজ ইউনিট দিয়ে তৈরি অথবা হেক্সকোজ দিয়ে তৈরি। হ্যাঁ, যেমন স্টার্চ। অ্যাকর্ডিং টু নেচার অফ কন্টেন্ট, কি ধরনের কি নেচারের কন্টেন্ট পাওয়া যাবে ওই পলিস্যাকারাইডে, সেই অনুযায়ী আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেমন হলো আমি একটা কার্বোহাইড্রেট, আমি একটা বড় পলিস্যাকারাইড পেলাম যেখানে মনে করো 50টা মনোস্যাকারাইড আছে। 10টা পেলাম হলো পেন্টোজ, 40টা পেলাম হেক্সকোজ। তাহলে এখানে কি মিল আছে? সবগুলা কি একই? না, কিছু না পেন্টোজ স্যার। কিছু হেক্সকোজ। তাহলে এটাকে আমরা বলবো হেটারো। কি বলবো? হেটারো পলিস্যাকারাইড। কি বলবো? হেটারো পলিস্যাকারাইড। আর যদি আমি 50 মলিকুলের একটা পলিস্যাকারাইড পেলাম, সেখানে দেখলাম সবগুলা গ্লুকোজ, তাহলে এটাকে কি বলবো? হোমো, মানে সেম, তাই না? হোমো পলিস্যাকারাইড। তাহলে নেচার অফ কন্টেন্ট অনুযায়ী আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো হোমো পলিস্যাকারাইড আর একটা হলো হেটারো পলিস্যাকারাইড। যে সকল পলিস্যাকারাইডকে ব্রেকডাউন করলে অথবা অ্যানালাইজ করলে আমরা একই ধরনের মনোস্যাকারাইড পাবো, একই রকমের মনোস্যাকারাইড পাবো, তাদেরকে আমরা বলবো হোমো পলিস্যাকারাইড। আর যে সকল পলিস্যাকারাইডকে ব্রেকডাউন করলে বা অ্যানালাইজ করলে আমরা ডিফারেন্ট টাইপস অফ মনোস্যাকারাইড পাই, বা দুই ধরনের, বিশেষ করে যে পেন্টোজও পাইলাম, হেক্সকোজও পাইলাম, তাহলে এটাকে আমরা কি বলবো? হেটারো পলিস্যাকারাইড। ক্লিয়ার? জি স্যার। একটু দেখো যে আমরা ডেইলি যে আমরা তোমাকে যদি জিজ্ঞেস করি এই দুপুরে লাঞ্চ করছো, আমরা নরমালি এটা জিজ্ঞেস না করে অনেক সময় কি বলি? ভাত খাইছো, তাই না? জি স্যার। না, কি জিজ্ঞেস করো? ডাল খাইছো, তরকারি খাইছো, এগুলো জিজ্ঞেস করি, না বলে ভাত খাইছো কেন? জি স্যার, ভাত খাইছি বলি। কেন কেন এটা জিজ্ঞেস করি? কারণ হলো দেখো, আমরা এনার্জির জন্য যে ফুড ইনটেক করি এর মধ্যে 50 to 70% হলো টোটাল কার্বোহাইড্রেট ডেইলি রিকোয়ারমেন্টস। কতটুকু? 50% থেকে 70% পর্যন্ত, মানে 50 এর উপর, 50 নিচে না, লেস দেন 50 না। লেস দেন 50 হলো আমরা যেমন ভাত খেতে বসলে আমরা কি নেই? মাছ নেই, এখানে প্রোটিন আছে, লিপিড নেই, তাই না? এই জন্য ডেইলি রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে আমাদের 70% পর্যন্ত টোটাল এনার্জি ইনটেক যে আমরা করি সেটা হলো ম্যাক্সিমামই কি? কার্বোহাইড্রেট। ওকে, তাহলে ডেইলি রিকোয়ারমেন্টস হলো আমাদের শরীরটাকে ঠিক রাখার জন্য আমাদের খাবারের মধ্যে 50 to 70% এনার্জি ইনটেক করতে হয় কার্বোহাইড্রেট থেকে। ক্লিয়ার? এজন্য আমাদের ডেইলি রিকোয়ারমেন্টস অফ কার্বোহাইড্রেট ইজ 400 to 600 গ্রাম, 400 থেকে 600 গ্রাম ডেইলি রিকোয়ারমেন্টস। আর সেক্ষেত্রে আমরা তো সকালে নাস্তায় খাই মনে করো 1 কেজি, তাই না? দুপুরে কেউ যদি খাইতে বসো আর রাতে সারাদিন মিলে কি হাফ কেজি খাও? না, হাফ কেজি রাইস খাও না, আরো বেশি? আরো বেশি রাইস না, ভাত। ওকে, আরো বেশি না, আরো বেশি হয়, যার কারণে আমাদের একটু প্রবলেম হয়। আমরা টোটাল কার্বোহাইড্রেট ইনটেক হওয়ার কথা হলো 400 থেকে 600 গ্রাম, তা আমরা হলো মিনিমাম 2 কেজি খাই, 2000 গ্রাম খাই, যার কারণে আমরা কার্বোহাইড্রেট ডিপেন্ডেন্সির কারণে অনেক ধরনের কার্বোহাইড্রেট রিলেটেড ডিসঅর্ডার যেমন ডায়াবেটিস, অ্যাসিডিটি, এগুলো আমাদের কমন। ওকে, তাহলে ডেইলি রিকোয়ারমেন্টস কত? 400 থেকে 600 গ্রাম। খেয়াল থাকবে কার্বোহাইড্রেটের ডেইলি রিকোয়ারমেন্টস কত? 400 থেকে 600 গ্রাম। 600 গ্রাম। খেয়াল থাকবে, এইটা মিনিমাম। এটা খেলে তোমার কোনো সমস্যা হবে না, এটা খেলে কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা এর চেয়ে বেশি খাই। আমরা হলো রুটি খাই মনে করো সকালবেলা নাস্তা খেতে গেলে দেখা যাচ্ছে আধা কেজি হয়ে গেছে, হ্যাঁ 600 গ্রাম হয়ে যায়। তো সেক্ষেত্রে আর সারাদিনের খাবার তো বাকি, সকালবেলায় মনে করো পুরো দিনের যে রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ করে ফেলে, এটা আমাদের প্রবলেম। তো ডেইলি রিকোয়ারমেন্টস এর মধ্যে দেখো 400 থেকে 600 গ্রাম। আর আমার টোটাল যদি পার্সেন্টেজের কথা বলি তাহলে 70% আমরা এনার্জি ইনটেক করি কার্বোহাইড্রেট সোর্স থেকে,
আর কি কি সোর্স থেকে আমরা পাই সেটা হতে পারে আমার প্ল্যান্ট সোর্স, সেটা হতে পারে অ্যানিম্যাল সোর্স। প্ল্যান্ট সোর্স থেকে আমরা যেমন ক্যারট, রুট, হুইট, সিরিয়ালস, হ্যাঁ, রাইস, এগুলা থেকে আমরা পাই। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ক্যারট, রুট, হুইট, সিরিয়ালস, রাইস, এগুলা থেকে হলো আমাদের স্টার্চ। আর ফ্রুটস গুলা যেমন আমরা ম্যাঙ্গো, ব্যানানা, জ্যাক ফ্রুটস, এগুলো মিষ্টি, প্রচুর মিষ্টি যেগুলো ফ্রুটস, এগুলাতে আমরা কি পাবো? এগুলাতে প্রচুর কার্বোহাইড্রেট পাবো। এই জন্য ডায়াবেটিসের রোগীর বেশি বেশি জ্যাক ফ্রুটস খেতে হবে নাকি? না স্যার। না, ভেরি গুড। তার মানে মিষ্টি ফলগুলো না, স্যার। ডায়াবেটিস পেশেন্টদের দিতে গেলে একটু সাবধানে দিতে হবে। হয়তো এক স্লাইস খেতে পারে খুব শখ করে যদি খেতে চায়, নট মোর দেন, যেমন আমরা জেনারেল পার্সোনালরা যেভাবে খেতে পারি সেভাবে খেতে পারবে না। ওকে, কারণ ডায়াবেটিক যারা, তাদের জন্য একটু কশন, হ্যাঁ, সতর্কতার সহিত খেতে হবে। অ্যানিমেল সোর্স থেকে আমরা কিন্তু কার্বোহাইড্রেট পাই, যেমন হলো মিল্ক। আমরা যদি মিল্ক কনজিউম করি সেখানে কার্বোহাইড্রেট থাকে। আবার গ্লাইকোজেন, যেটা হলো স্টোরেজ ফর্ম অফ কার্বোহাইড্রেট ইন অ্যানিমেল, এটাকে আমরা বলি গ্লাইকোজেন, তাই না? আমাদের কার্বোহাইড্রেট দুইটা ফর্মে স্টোরেজ থাকে, একটা হলো গ্লাইকোজেন ফর্মে থাকে অ্যানিমেল বডিতে, আর একটা প্ল্যান্টে থাকে হলো স্টার্চ ফর্মে। কি ফর্মে? স্টার্চ ফর্মে। ঠিক আছে। আর আমাদের টোটাল ডেইলি যে ফুডগুলো ইনটেক করি তার মধ্যে দেখো আমাদের সুগার, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, এগুলোতে আমাদের মেইন সোর্স। এগুলো থেকে আমরা মেইনলি কার্বোহাইড্রেট গুলো কনজিউম করি। তারপর হলো রুটস, সিরিয়ালস, মানে রাইস, ভাত আছে না, এগুলো সিরিয়ালস এর মধ্যে পড়ে। তারপর হলো রুটস, টিউবার, হ্যাঁ, তারপর প্ল্যান্ট স্টিম, মানে বিভিন্ন গাছের ডাল। গাছের ডাল বলতে আমরা এখানে বিভিন্ন সবজির যে পার্টস এর কথা বলা হচ্ছে, এগুলা থেকে আমরা স্টার্চ পাই। আর সেলুলোজ, যেমন ভেজিটেবল খাই, সিরিয়ালস বা বিভিন্ন শস্য যেগুলো যেমন দেখেছি একটা রাইস, যেগুলো আমরা খাই। ফাইবার কন্টেনিং ফ্রুটস, যে ফ্রুটস গুলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেই ফ্রুটস গুলা খেলে আমাদের ডেইলি কার্বোহাইড্রেট গুলা মোটামুটি চলে আসবে আমাদের শরীরে। তাহলে থ্রি মেইন সোর্স অফ কার্বোহাইড্রেট ইজ সুগার, স্টার্চ এন্ড সেলুলোজ। সুগার, স্টার্চ এন্ড সেলুলোজ। এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। Three main sources. What are the main source of carbohydrate? Sugars, starch, cellulose are true. যদি আমরা বলি মিট, false. Okay? জি স্যার। Okay. Plant source থেকে আমরা স্টার্চ পাই and fruits থেকে পাই। ফ্রুটস থেকে যেমন ম্যাঙ্গো, ব্যানানা, জ্যাক ফ্রুটস, এগুলো থেকে আমার কার্বোহাইড্রেট আসে। রুটস, হুইট, গম, হ্যাঁ, সিরিয়ালস, শস্য, রাইস, এগুলো থেকে আমরা কি পাই? কার্বোহাইড্রেট পাই। অ্যানিমেল যেমন হলো গ্লাইকোজেন, আর অ্যানিমেল যেমন গরুর দুধ, এগুলো থেকে আমরা পাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালাম। জি স্যার, অনেক বেশি হচ্ছে স্যার। জি স্যার। স্যার মানে কি স্ক্রিন কন্ট্রোল না? ও বড় স্যার। জি স্যার। স্যার স্যার জি স্যার। স্যার 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 নতুন মার্কস দেই, সমস্যা নেই স্যার। না, আরো কম দামে পাওয়া যায় স্যার। এখন ওই আমাদের ওই টাইমটায় কোভিডের যে সিরিয়াস কন্ডিশন ছিল, তখন যেগুলো 1500 টাকায় পাওয়া গেছিল, ওগুলো এখন কম দামে পাওয়া যায় স্যার, 700, 800 টাকায় পাওয়া যায়। N95 কিনে দিই স্যার আপনাকে, আমেরিকানটা। এই স্যার 1000-এর মধ্যে পাওয়া যাবে আশা করি স্যার। সবচেয়ে সেফ হলো স্যার 5টা ইউজ করা স্যার। মানে আপনি তো 5 দিন নরমালি অফিসে আসি আমরা, 5-6 দিন, 6টা ইউজ করলে সবচেয়ে সেফ। কারণ হলো আপনি মানে মার্ক করে রাখলেন স্যাটারডে, সানডে, মনডে রেখে, তাহলে আপনার কিন্তু ওই যখন আপনি রেখে দিবেন, বা ওই যে ওই পলি ব্যাগের ভিতরে আর কি, জিপ লকারে, ওইটা শনিবারেরটা শনিবারে নিয়ে বেরোবেন আর বাকিগুলো। জি স্যার। স্যার না, জি স্যার। ওটা একটু এটা একটু কি বড় মাপের হয়ে গেছে? হ্যাঁ, তার মানে সফটটা হলে
সুবিধা। স্যার আর স্যার নামাজ হলো স্যার আমি স্যার নামাজ হলো একা যে আপনার পার্সোনাল যে চাদরটা আছে আর কি, যে নামাজের বিছানাটা, এটা কিন্তু আপনি ক্যারি করে নিয়ে যাওয়া সবচেয়ে সেফ আর কি। জি স্যার। জি জি স্যার, বুঝছি স্যার। জি স্যার, আমি স্যার হলো মার্কস রেডি করে আপনাকে দিয়ে আসবো স্যার খুব তাড়াতাড়ি। অবশ্যই অবশ্যই স্যার, আমি ইউএসএরটাই নিব স্যার। জি অবশ্যই স্যার। জি স্যার স্যার। জি স্যার অবশ্যই স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, সরি আমাদের ভাইস চ্যান্সেলর স্যার কল দিয়েছে। জি স্যার। ঠিক আছে। আরেকটা হলো প্রপার্টিজ অফ কার্বোহাইড্রেট। দেখো এখানে কার্বোহাইড্রেটের কি কি প্রপার্টিজ থাকে, তোমরা এগুলো পড়ছো ছোটবেলায়। শর্করা আছে না, শর্করার কি কি বৈশিষ্ট্য? শর্করা পানিতে দিলে গলে যাবে। তুমি গ্লুকোজ পানিতে দিলে গলবে না? জি স্যার। গ্লুকোজ পানিতে দিছো কখনো? বলবে স্যার। দাও না কি তো? স্যার চিনি দিয়েছি গুলো। আর চিনি যদি পানিতে দাও কি হবে, গলবে না? চিনি চিনি গলবে। তুমি যদি ভাত মনে করো, রাইস যেটা আছে না, রাইসটা যদি তুমি সিদ্ধ করে পানির মধ্যে গলায় ফেলতে পারবা না? পারবা। কিন্তু ডিম পারবা? ডিম গলাইতে পারবা পানির মধ্যে? না স্যার। না স্যার। পারবা? জীবনেও না। একটু হিট দিয়ে যখন শক্ত হয়ে যাবে, সারাদিন তুমি ওইটাকে ব্লেন্ড করবা, পানির সাথে গলবে না, বুঝছো? ডিজলভ হবে না। তার মানে কার্বোহাইড্রেট আর ওয়াটার সলেবল। কার্বোহাইড্রেট গুলো পানিতে দ্রবীভূত হয়। কার্বোহাইড্রেটের কোনো নিজস্ব কালার নাই, কালারলেস, ক্রিস্টালাইন ফর্ম করতে পারে এবং সুইট টেস্ট। মিষ্টি না কার্বোহাইড্রেট? ভাত মিষ্টি। তারপর হলো তোমার চিনি মিষ্টি, তাই না? ফ্রুটস যেগুলো মিষ্টি থাকে এগুলোতে আমরা কার্বোহাইড্রেট আছে বলে মনে করি। তার মানে হলো মিষ্টি ফ্রুটস গুলো কার্বোহাইড্রেট আছে। তার কারণ হলো কার্বোহাইড্রেট মিষ্টি স্বাদযুক্ত। কেমিক্যালি কার্বোহাইড্রেট আর ডেরিভেটিভস অফ পলিহাইড্রিক অ্যালকোহল। তুমি যতগুলো কার্বোহাইড্রেট দেখবা সবগুলাতে OH মূলক থাকবে। কি মূলক থাকবে? OH মূলক থাকবে। অ্যালডিহাইড থাকতে পারে, আবার কিটোনও থাকতে পারে। যে সকল কার্বোহাইড্রেট গুলো প্রাইমারি অ্যালকোহল থেকে পাওয়া যায় তাদেরকে আমরা বলি অ্যালডোজ, আর যে সকল কার্বোহাইড্রেট গুলো সেকেন্ডারি অ্যালকোহল থেকে পাওয়া যায় তাদেরকে বলি কিটোজ। যেন যেমন আসে না করো, কেমনে চলবো, বিপদ আলা দিবি বলছো না? গাড়ি মান না স্যার, নিজের লোক নিয়ে আসুন। ওকে, সুগার ইউনিটের মধ্যে দেখে আমরা রিং স্ট্রাকচার দেখতে পাই এবং হলো স্ট্রেট চেইন ফর্ম থাকতে পারে। ওকে, স্ট্রেট চেইন ফর্মও থাকতে পারে, রিং স্ট্রাকচারও থাকতে পারে। কনডেনসেশন হওয়া যায়, কনডেনসেশন করতে পারে না? যেমন ছোট 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 অনেকগুলো মনোস্যাকারাইডকে আমরা যদি জয়েন্ট করে দিই তাহলে কি হবে? পলিস্যাকারাইড হবে। তার মানে কনডেনসেশন হওয়া সম্ভব। আইসোমার হওয়া সম্ভব। আমরা আইসোমার পড়ছিলাম, খেয়াল আছে কি? যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুইটাই C6H12O6, মানে 6 মলিকুল কার্বন, 12 হাইড্রোজেন এন্ড 6 মলিকুল অক্সিজেন থাকে। C6H12O6 গ্লুকোজের বেলায়ও তা, ফ্রুক্টোজের বেলায়ও তা, গ্যালাক্টোজের বেলায়ও তা, কিন্তু স্ট্রাকচারাল ডিফারেন্টের কারণে এদের নাম আলাদা। তার মানে এদের মধ্যে কি সম্ভব? আইসোমারিজম সম্ভব, অপটিক্যাল রোটেশন সম্ভব। যেমন আমরা যদি দেখি যে লাস্ট ক্যারাল সেন্টার ক্লকওয়াইজ থাকে তাহলে এটাকে আমরা বলি ডি গ্লুকোজ বা ডেক্সট্রো। আবার যদি লেফট থাকে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ থাকে তখন এটাকে আমরা বলি লিভো, তাই না? তার মানে এদের হলো অপটিক্যাল রোটেশনও সম্ভব। তারপর এস্টার ফর্ম করতে পারে, যেমন কার্বোহাইড্রেটের সাথে আমার যদি ফসফেট যুক্ত হয় তার আমরা কি বলি? ফসফোগ্লুকোজ বলি না? ফসফোগ্লুকোজ।
হ্যাঁ, তার মানে এদের কি এস্টারিফিকেশন সম্ভব, মানে ছোট বড় মলিকুলস গ্লুকোজের সাথে আরো 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 মলিকুল যুক্ত হতে পারে, এটাকে আমরা বলি এস্টারিফিকেশন। রিডিউস করতে পারে, যেমন আমরা অ্যালডিহাইড কিটোন এদেরকে যদি আমরা রিডিউস করি তাহলে অ্যালকোহল তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আবার দেখো আমরা যদি কার্বোহাইড্রেট বাজার থেকে গ্লুকোজ কিনতে যাই, কার্বোহাইড্রেট সেটা ক্রিস্টাল ফর্মে পাওয়া যায়। ক্রিস্টালাইজেশন ফর্মেশন প্রক্রিয়াকে আমরা বলি ওসাজন ফর্মেশন। আবার আমরা যদি মদ বানাতে চাই, অ্যালকোহল বানাতে চাই, তাহলে মাইক্রো অর্গানিজমের মধ্যে আমরা কি করি, ইস্ট দিয়ে দিলে কি হবে, সেটা ফার্মেন্টেড হয়ে অ্যালকোহল তৈরি হয়ে যায়। এই জন্য দেখবা যে মানে ওই বাংলা মদ অথবা মদ তৈরি করার জন্য কি করে ওরা, যে পাতগুলা পচায় রাখে, সেখানে মাইক্রো অর্গানিজমকে গ্রো করতে দেয়, ব্যাকটেরিয়া গ্রো করে, ফাঙ্গাস গ্রো করে, আর সেখানে গ্রোয়িং থেকে আমরা পরবর্তীতে সেটাকে ফিল্টার করে কি পাইতে পারি, অ্যালকোহল পাইতে পারি, মানে এই ফার্মেন্টেশন প্রক্রিয়ায়। ভেরি ইজি, কয়েকটা পড়লেই হবে, কয়েকটা যতটুকু মনে রাখা যায়, মিনিমাম 6 to 7 মনে করে নিও, যতগুলো সম্ভব পারবে। ওকে, আর দেখা কাজ কি, কার্বোহাইড্রেট ইজ রেডি সোর্স অফ এনার্জি। যেমন কারো যদি শরীর বেশি দুর্বল হয়ে যায়, আমরা কিন্তু সাথে সাথে গ্লুকোজ স্যালাইন দিয়ে দিই। হ্যাঁ, গ্লুকোজ স্যালাইন দিলে ইনস্ট্যান্ট এনার্জি সে পাবে, কারণ রেডি সোর্স অফ এনার্জি ফর আওয়ার বডি ইজ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট আর স্ট্রাকচারাল ম্যাটেরিয়ালস ফর অর্গানিজম। আমরা যদি আমরা তোমার যে ইয়েগুলো দেখলাম, খেয়াল আছে কিনা, যে স্ট্রাকচার অফ সেলের স্ট্রাকচারে আমরা কার্বোহাইড্রেট পাচ্ছিলাম, তাই না, অলিগোস্যাকারাইডস, সেই কার্বোহাইড্রেট মলিকুলস স্ট্রাকচারাল ম্যাটেরিয়ালস। তারপর হলো কার্বোহাইড্রেট একটা অ্যাজ এন ইম্পর্টেন্ট স্টোরেজ অফ ফুড ম্যাটেরিয়ালস ইন দ্য বডি। আমাদের বডিতে স্টোরেজ থাকতে পারে কার্বোহাইড্রেট, যদি স্টোরেজ ফর্ম না থাকতে পারতো তাহলে তো আমরা 24 ঘন্টা কিছুক্ষণ পর পর খেতে হতো। কিন্তু আমরা যে রাতের বেলায় দেখো যে আমরা খাই না, সেই খাবারটা দিনের বেলায় যে খাবারগুলো খাচ্ছি সেটা স্টোরেজ হচ্ছে, ঘুমের সময় সেই স্টোরেজ গুলা আবার ব্রেকডাউন হয়ে হয়ে কাজ করছে। আমরা যখন ফাস্টিং থাকি, রোজার সময় ভোর রাতে উঠে খাই, সেটা আমার কিছু অংশ এনার্জিতে চলে যায়, কিছু অংশ স্টোরেজ হয়, সেই স্টোরেজ গুলা সারা রাত সারাদিন ধরে আমাকে সাপোর্ট দিচ্ছে। আবার যদি তুমি দেখো কোনোদিন না খেয়ে রোজা রাখতে যাও, তাহলে কিন্তু কিছুক্ষণ পর পর তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ স্টোরেজ কম থাকার কারণে এটা হচ্ছে। গ্লাইকোজেন ফর্মে আমাদের বডিতে কি থাকতে পারে, কার্বোহাইড্রেট স্টোরেজ থাকতে পারে। আবার প্রোটিন মেটাবলিজমের জন্য আমার কার্বোহাইড্রেট লাগবে, কারণ কার্বোহাইড্রেট অথবা ফ্যাট এদেরকে বার্ন করার জন্য যে এনার্জি প্রয়োজন হবে, সেই এনার্জি আমি কার্বোহাইড্রেট থেকেই পাবো। ওকে, রাইবোজ স্পেসিফিক, আমাদের নিউক্লিক অ্যাসিড উইদাউট রাইবোজ ইজ ইম্পসিবল। যেমন আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই না, ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এই যে রাইবোজটা কি সুগার না, মানে রাইবোজ আমার যদি না থাকে তাহলে আমার বডিতে নিউক্লিক অ্যাসিড তৈরি হওয়া সম্ভব না, তার মানে আমার সেল ডিভিশন হওয়া সম্ভব না, তার মানে আমার সাস্টেইন করা অসম্ভব। যেমন মিল্ক, সেখানে ল্যাকটোজ পাওয়া যায়, সেটাকে আমরা বলি সুগার অফ মিল্ক। ছোট বাচ্চারা তো আমরা মনে করো 6 মাস বলি বুকের দুধ খাওয়াতে, কারণ সেখানে কি আছে, ল্যাকটোজ। সেই ল্যাকটোজটা তার নর্মাল যে গ্লুকোজের চাহিদা সেটা ফিল আপ করে দিবে। ওকে, তারপরে ফ্রুক্টোজ, আমাদের যে স্পারমাটোজোয়া আছে সেটার জন্য মেইন ফুড হলো ফ্রুক্টোজ। ওকে, ফ্রুক্টোজ হলো স্পারমাটোজোয়ার মেইন ফুড। এই জন্য দেখবা যে আমাদের ইউনানি মেডিসিনের প্র্যাকটিশনাররা, আয়ুর্বেদিক মেডিসিনের প্র্যাকটিশনাররা কি বলে, যে কোনো সেক্সুয়াল প্রবলেম থাকলে বলা হয় যে মধু খেতে, কারণ মধু হলো স্পারমাটোজোয়ার মেইন ফুড। ইট গিভস নিউট্রিশন টু নার্ভাস টিস্যু অ্যান্ড রেটিনা। আমাদের রেটিনা এবং নার্ভাস টিস্যুর জন্য খুব দ্রুত এনার্জি সাপ্লাই দেয় হলো কার্বোহাইড্রেট। ইট প্রিভেন্ট কিটোসিস, যাদের কার্বোহাইড্রেটের শর্ট থাকে তাদের ফ্যাট ব্রেকডাউন হয়ে কিটোসিস হয়, কিন্তু যাদের কার্বোহাইড্রেট থাকে তাদের তো আর কিটোসিস হবে না। এই জন্য আমরা বলি কার্বোহাইড্রেট ক্যান প্রিভেন্ট দ্য কিটোসিস। কার্বোহাইড্রেট ইজ এ প্রোটিন স্পেশাল, দ্যাট ইজ কার্বোহাইড্রেট ইজ বার্ন ইন ফেভার অফ বার্ন অফ প্রোটিন। মানে হলো কার্বোহাইড্রেট যদি না বার্ন হয় আমার বডি থেকে প্রোটিনও কাজে লাগবে না। এখন শুধু কতগুলো প্রোটিন খেলে কার্বোহাইড্রেট ছাড়া, কার্বোহাইড্রেটের অভাবে প্রোটিনও তো বার্ন হবে না, প্রোটিনও তো তোমার বডিতে এনার্জি দিবে না। ওকে, এই জন্য কার্বোহাইড্রেটও আমাদের জন্য এসেনশিয়াল। আমাদের বডিতে অ্যান্টিবডিজ, ক্লটিং ফ্যাক্টর অ্যান্ড পেপটাইড হরমোন যেগুলো আছে সেগুলোর মধ্যে ম্যাক্সিমামই কার্বোহাইড্রেট পার্টিকেলস আছে, সেটা অলিগোস্যাকারাইড ফর্মে। এবং বিভিন্ন ডিজিজ আছে যেগুলো কার্বোহাইড্রেটের কারণে হতে পারে। যেমন কার্বোহাইড্রেট যদি আমি অ্যাবজর্ব না করতে পারি তাহলে আমার বলি ডায়াবেটিস হয়েছে, গ্যালাক্টোজেমিয়া, ইউরিনে ব্লাডের মধ্যে প্রচুর পরিমাণ গ্যালাক্টোজ জমা হয়ে যায়, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, যাদের গ্লাইকোজেন স্টোরেজ করতে পারে না তাদের কিছুক্ষণ পর পরই কি হবে, খিদা লাগবে, কারণ গ্লাইকোজেন নাই, তার মানে স্টোরেজ ফর্ম অফ কার্বোহাইড্রেট নাই। ওকে, ল্যাকটোজ ইনটলারেন্স, কিছু কিছু বাচ্চারা দেখবে যে দুধ খাওয়া মাত্রই বমি করে, এদের হলো ল্যাকটোজ ইনটলারেন্স, মানে ল্যাকটোজ ডাইজেস্ট করতে পারে না। তারপর হলো আমরা দেখো যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে আমরা সাথে সাথে মুখে যদি খেলেই বমি হয় তাহলে এই পেশেন্টকে সার্ভাইভ করানো সম্ভব, উইদাউট ফুড অসম্ভব। এই জন্য আমরা এদেরকে কি করি, আইভি দিয়ে দিই 5% ডিএ,
ডেক্সট্রোজ স্যালাইন দিয়ে দেই, বাস পেশেন্ট হলো হেলদি হয়ে যায়। বা না খেলেও চলে, মুখে খাবার না খেতে পারলে আইভি দিয়ে দেই, তাই না? আইভি হলো নর্মাল স্যালাইন দেই অনেক সময়, কিন্তু নর্মাল স্যালাইন যদি যাদের ব্লাড প্রেশার হাই তাদের নর্মাল স্যালাইন দিলে তো স্ট্রোকে চলে যাবে। এই জন্য আমরা সে সকল পেশেন্টদের ফ্লুইড কারেকশনের জন্য জিএ অথবা ডেক্সট্রোজ দিয়ে থাকি। সাম ড্রাগস আর কেমিক্যালি গ্লাইকোসাইড, যেমন বিভিন্ন ড্রাগ আছে, স্টেপটোমাইসিন অ্যান্টিবায়োটিক, কার্ডিয়াক গ্লাইকোসাইড, যেগুলো হলো আমাদের হার্টের গতি নিয়ন্ত্রণ করে, হার্টের কন্ট্রাকশন রিল্যাক্সেশন নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এগুলো হলো আমাদের কার্বোহাইড্রেট অরিজিন, মানে কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, অথবা অন্যান্য পার্টিকেলস আছে কার্বোহাইড্রেটের পার্ট থাকে। তাহলে এই হলো আমাদের ফাংশনস। ওকে, তাহলে যা পড়লাম আজকে মোটামুটি, এটা আমি ভিডিও আপলোড করে দিলে তোমরা বারবার একটু দেখে ই করে নিও। হ্যাঁ, ঠিক আছে স্যার কিটো সিস্টেম কি স্যার? ওকে, আমি ওটা ইউটিউবে দিয়ে ফ্রি করে লাইন করে দিব। আমি একটু ব্যস্ত থাকার কারণে বিভিন্ন রকমের প্রেশার থাকে, আই এম সরি। তোমাদের ওইভাবে আমি হয়তো সময় দিতে পারছি না। হয়তো ঠিক হয়ে যাবে, আশা করি আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। দোয়া করো।